পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরে কাজ করছে সরকার, ফের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে অপরাধ প্রবণতা কমে আসার দাবি। পুশিনের ঘটনা বাংলাদেশে ভারত সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিবেশী দেশের আচরণে অসন্তোষ। এসএসসির ফলাফল ২০ জুলাই, স্কুল পর্যায়ে কারিকুলাম পরিমার্জনে কাজ চলছে, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকে পরিবর্তিত পাঠ্য বই। এবং নারী শিশু নির্যাতন মামলায় হাইকোর্টের আলাদা বেঞ্চ গঠনে আইনজীবীদের সাধুবাদ। বিচার বিভাগে বাজেট বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। প্রায় সব ধরনের অপরাধ কমেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের এই সময়ের চেয়ে চলতি বছরে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং ভালো কাজের স্বীকৃতি দিতে দেশব্যাপী আলোচিত ৩ ঘটনায় ইতিবাচক ভূমিকা রাখায় ১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া ৩ জন নৌ পুলিশকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান তৈরি করা হয়। সেখানে ডাকাতি, খুন, অপহরণ সহ বিভিন্ন অপরাধের তথ্য থাকে। সেই তথ্য মোতাবেক ২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি ২০২৫ সাল বা ২০২৪ সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের কাজ চলছে বলে জানান মন্ত্রী। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। দুষ্টের দমন আর শিষ্টের পালনে বর্তমান সরকার পুরস্কার ও তিরস্কার নীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার, শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এ বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে। ভারত বর্ডারে কিছুদিন ধরেই পুশিনের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বিজিবি আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না। সীমান্ত পথ দিয়ে জোরপূর্বক নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পিত অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবেশী দেশটির এমন আচরণ নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশের জনগণকে। সাধারণ মানুষের দাবি, পুশিন বন্ধ না হলে রোহিঙ্গা সংকটের মতো নতুন বোঝা সৃষ্টি হবে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
কাগজে কলমে মৈত্রীর সোনালী অধ্যায় আর কূটনৈতিক ভাষণে সৌহার্দ্যের ফুলঝুরি ঝরলেও ঢাকা দিল্লির সম্পর্কের বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। ভারত সরকারের বর্তমান আচরণে দুই দেশের বন্ধুত্বের চেয়ে সম্পর্কের বন্ধনে এখন তিক্ততাই বেশি, যা স্পষ্ট হচ্ছে সীমান্তে একের পর এক পুশিনের ঘটনায়। দ্বিপক্ষীয় চুক্তি কিংবা ন্যূনতম মানবিক রীতিনীতির তোয়াক্কা না করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একের পর এক পুশিনে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা শঙ্কা। পুশিনের মাধ্যমে আসলে বিভিন্ন এক্সট্রিমিস্টদের মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো ভারতীয় কোনো এজেন্সি থাকবে কিনা সেটা তো আমরা নিশ্চিত না। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা হুমকি। সম্প্রতি মেহেরপুরের তেঁতুলবাড়িয়া, ঠাকুরগাঁয়ের হরিপুরের মশালগাঁও এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অনেক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এটা ডেফিনেটলি আমাদের দেশের জন্য ভালো না। আমরা তো গত কয়েক বছর ধরে আমরা সাফারার রোহিঙ্গার ইস্যুতে, জিওগ্রাফিক্যালি ল্যান্ড এরিয়া আমাদের এমনিতেই কম, সেক্ষেত্রে এই ওভার পপুলেটেড কাউন্ট্রিতে এদের বাসস্থানের অ্যালোকেশন করা আমাদের দেশের সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন চেষ্টার অংশ হিসেবেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা, যা দেশের জন্য হুমকি স্বরূপ। বিজেপির যে বিজয় এবং যেই ম্যান্ডেটে বিজয় এবং যেই সিস্টেমে বিজয় হলো, জেতার পরে স্বাভাবিকভাবে দেখানো তার কনস্টিটুয়েন্সিকে যে আমি যেই প্রমিস নিয়ে এসেছি সেই প্রমিস আমি রাখছি। সমস্যার সমাধানে প্রয়োজনে প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আলোচনায় বসার তাগিদ দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যে কোনো দেশে যারা ওভারস্টে করে বা আনলফুলি থাকে ইত্যাদি, তারা কিন্তু একটা ডিউ প্রসেসের মাধ্যমে তাকে প্লেনে ওঠানো হয়। আমি যে কোনো বিষয় যদি সমাধান করতে হয় তাহলে আমার আলোচনার কোনো কি বলা বিকল্প নেই। তার মতে, পুশিন ইস্যুতে ভারতীয় নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি। ভারতের জনগণ তার সরকারকে প্রেশার দিতে পারে যে না, তুমি যেটা করছো এটা আনলফুল। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী বছর থেকে বিভিন্ন শ্রেণীর কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। মন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তন 3 মাসে সম্ভব নয়, কিছুটা পরিবর্তন করে 2027 সালে পাঠ্য বই দেয়া হবে। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। আমরা 1.4 মিলিয়ন টেপ আমাদের লাগবে। আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এডুকেশনের এই হিউজ প্রজেক্ট, এই বাজেট আমরা নেক্সট ইয়ারের ফিজিক্যাল ইয়ারের বাজেটে এটা আছে। সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্য দূর করতে আগামী অর্থ বছরে দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিকেলে জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রম বাজারের বেতন বৈষম্য কমানো হবে। ইতোমধ্যে 40টি সেক্টরে মজুরি নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্বল্প সুদে জামানতবিহীন ঋণ 3 থেকে 5 লাখ টাকায় উন্নীতের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থ বছরকে কেন্দ্র করেও আপনি দেখবেন যে সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্য দূরীকরণ এবং মানুষের কর্মসংস্থান সহ বিশেষ করে দারিদ্র মানুষের জনগোষ্ঠীর জীবনকে প্রাধান্য দিয়ে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে আশা করি সামাজিক বৈষম্য এবং শ্রম বাজারের ক্ষেত্রেও যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কমানো হবে। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে 1185 জন। যদিও চিকিৎসকরা জানান হামের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে, কিছুদিনের মধ্যেই স্বস্তি ফিরবে বলেও মনে করেন তারা। বিশেষ টিকা ক্যাম্পেইনের ফলে এই রোগে নতুন আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে হামে আক্রান্ত রোগীর চাপের বিপরীতে হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
MR আসাদের রিপোর্ট। হামে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালের কেবিন এবং বেডে বাবা মা স্বজন, কপালে দুশ্চিন্তার ভাঁজ। শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেয়া, ওষুধের জন্য ছুটাছুটি করে দিন পার। সন্তানকে সুস্থ করতে যেন নিরন্তর যুদ্ধ। তারপরও হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগ থাকলে লড়াই বেড়ে যায় আরও কয়েক গুণ। বিশুদ্ধ পানি আমরা এখান থেকে নিব এটা বিষয় না, আমরা বাইরে থেকে নিয়ে আসি, তারপরে এখানে একটা ব্যবস্থা থাকা দরকার আমি যেটা মনে করি। আর পয় নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ, স্টাফদের কিছু ব্যবহার আমার কাছে কিছু খারাপ লেগেছে। এরকম আরও কিছু সমস্যাগুলি আমার কাছে মনে হয়েছে এটা আসলে ইমপ্রুভ করা দরকার। বিএনসিসিতে গেলাম, ও জায়গায় গিয়ে ডাক্তার ওই কারোরই বাকি রাখি নাই, ভর্তি করানোর জন্য হাতে পায়ে ধরছি, কেউ কোনো কিছু বলে নাই। পরে অবশেষে একজন মহিলা একটু সদয় হইয়া ডাক্তারে অনুরোধ করছে, পরে আমার ছেলেকে ওই জায়গায় ভর্তি করাইছি। রাতে এই অবস্থা আর একটু খারাপ হয়েছে, পরে আমি এই জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় ভর্তি করাইছি অনেক চড়াই উতরায় পরে। বাংলাদেশ শিশু হাসপাতালের হাম বিশেষায়িত ওয়ার্ডের চিকিৎসক আতিকুল ইসলাম জানান, সেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখে থেকে যেগুলি মনে করেন একদম গরিব, ওদের প্রিপেড করে দিই, প্রিপেড করে ইনভেস্টিগেশন ফ্রি, অক্সিজেন ফ্রি, সবই তো ফ্রি। তবে পেইং বেডে যারা অবস্থান করতেছে এর মধ্যে যদি একজন গরিব থাকে তাদের জন্য হয়তো এই সামান্য বিলি তাদের জন্য প্রবলেম। তিনি জানান, টিকা ক্যাম্পেইনের ফলে রাজধানীতে নতুন রোগী কমেছে, যদিও ঢাকার বাইরে থেকে রোগী আসছে আগের মতোই। ঢাকার বাইরে থেকে কিছু আসছে, কারণ জানে যে নিউমোনিয়া হলে মৃত্যু হচ্ছে দু একটা, এই আতঙ্কে ভয়ে মানে একটু শ্বাসকষ্ট কাশি হলেই কিন্তু পেরিফেরিতে অনেকে চিকিৎসা করতেছে না, ভয় পাচ্ছে। যদিও পেরিফেরি সম্ভব, ডিস্ট্রিক্ট হাসপাতালে সম্ভব, কিন্তু অনেকে এই আতঙ্ক থেকে কিছু চলে আসছে, এই জন্য একটু চাপ আমাদের এখন আছে। আগামী মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব কমে স্বস্তি ফিরবে বলেও আশা জানান এ শিশু বিশেষজ্ঞ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে হামের টিকা দেয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার এই কার্যক্রম চালিয়ে যাবে। বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেকটা কমেছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড বা IV স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কাকে কি ক্ষতিপূরণ দিচ্ছে সেটা মন্ত্রণালয়ের দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায় নাই, কোনো ভিটামিন A ট্যাবলেট দিয়ে যায় নাই, এমনকি সিরিঞ্জটা পর্যন্ত ছিল না। এই সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। ডেঙ্গু আসতেছে, আমাদের হাতে 1 লক্ষ স্যালাইন আছে আমাদের সেন্ট্রাল স্টোরে, আর 20 থেকে 25,000 স্যালাইন আমাদের স্কেটার দিয়ে অল ওভার দ্য কান্ট্রির উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা ডিস্ট্রিক্টে আছে। এদিকে হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করেন। এর আগে বিষয়টি নিয়ে ঢাকার CMM আদালতে যান কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। এরপরও হাইকোর্টে বিচার কাজের আনুষঙ্গিক কিছু বিষয় এবং পর্যাপ্ত লোকবলের অভাবে সব ধর্ষণ হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে না বলে মত তাদের। এজন্য সরকারকে বাজেট বাড়ানো জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন। হাইকোর্টে শিশু রামিসা ঘটনা সহ নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য আলাদা একটি বেঞ্চ গঠন করার কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আগামী সপ্তাহ থেকে বেঞ্চের কার্যক্রম শুরু হবে। একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন। বিচারিক আদালতে নারী শিশু নির্যাতনের বহু মামলার রায়ের পরেও হাইকোর্টে এসে মামলা জটে আটকে রয়েছে। এমন পরিস্থিতিতে বিশেষ বেঞ্চ গঠন বিচার কাজে কিছুটা গতি আনবে বলে মনে করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ। একটা স্পেশাল বেঞ্চ গঠন অবশ্যই একটা সাধুবাদ আমি জানাচ্ছি, যেখানে হয়তো বা মানে খুব তাড়াতাড়ি এই মামলাগুলো শেষ হওয়া বাঞ্ছনীয় এই মুহূর্তে, এই পরিস্থিতির কনটেক্সটে আমরা যদি চিন্তা করি। তবে জনবল সংকট সহ নানা কারণে উচ্চ আদালতে মামলা জট খুব সহসায় কাটবে না বলে মনে করেন আইনজীবী ইশরাত হাসান।
যতদিন পর্যন্ত সরকার বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পরিবর্তন না আনবেন, অর্থাৎ মামলার সংখ্যার তুলনায় বিচারক নিয়োগ না দিবেন এবং প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্টগুলো না দিবেন, ততদিন পর্যন্ত আসলে বিচার বিভাগে এই মামলার এই যে পেন্ডিং থাকা বছরের পর বছর, এটা কোনোদিনই সুরাহা হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানান ব্যারিস্টার মাহিন এম রহমান। সুপ্রিম কোর্ট প্রশাসন বলেন বা আইন মন্ত্রণালয় বলেন, আমি মনে করি যে আমাদের বাজেটটা খুবই নেগলিজিবল, খুবই কম। যদি বাজেট বাড়িয়ে এইগুলাকে সাপোর্ট না দেন তাহলে তো আপনার ট্রায়াল কমপ্লিট হবে না। হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠনে হয়তো শিশু রামিসা ও আসিয়ার ধর্ষণের মতো আলোচিত মামলার রায় কার্যকরে গতিশীলতা আসবে, কিন্তু অন্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন আইন বিশ্লেষকরা। এক্ষেত্রে তারা মনে করছেন বাজেট বাড়ানো সহ সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের বাড়ছে অস্থিরতা। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও এর বিরোধ প্রায়ই ঘটছে গোলাগুলি এবং খুনাখুনির ঘটনা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন রোহিঙ্গা এবং সেখানে কর্মরত দেশি বিদেশি এনজিও কর্মীরা। আফসার কবির আকাশের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে কয়েক মাস তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও সম্প্রতি পুরনো দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘাত ও হত্যাকাণ্ডে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। সচেতন মহলের মতে মাদক, অস্ত্র কারবার, চোরাচালান, মানব পাচার ও অপহরণের মতো অপরাধের নিয়ন্ত্রণ নিতেই এই গোষ্ঠীগুলো মেতে উঠেছে রক্তক্ষয়ী সংঘর্ষে। ফলে সাধারণ বাসিন্দাদের মধ্যে দিন দিন বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। ক্যাম্পত মাঝে হনায়কান ঘটনা হলে আর রোহিঙ্গা মানুষ সকল বেশি ডরত থাকে, চিন্তাত থাকে। হইনি পারিব দেখি বিশেষ বিয়রে হনিকের গরম মার হনিকে থাকি পারিব দিয়ান হইনি পারিব এন্দিলা বেগুন অশান্তিতে আছে। গরম মাঝে গুঞ্জালে ডরল্লা বলি গুঞ্জানি হইতাম। ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করছে, তাদের আরো কঠোর ভূমিকা এবং যারা সন্ত্রাসী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনলে এ ধরনের খুন খারাপি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে বন্ধ হবে। অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ চলছে বলে জানায় ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিচ্ছি না, এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং এই হত্যাকাণ্ড যেহেতু সংঘটিত হয়েছে, মামলা হয়েছে এই সংক্রান্তে, মামলা তদন্তাধীন। এই মামলার সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, যে গোষ্ঠী জড়িত থাকুক বা কোনো সংগঠন যদি জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এখনই সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রকল্পটি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে ও ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমবে বলেও মনে করেন মন্ত্রী। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। ভারতীয় জলসীমায় আটক হওয়ার দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন 91 বাংলাদেশি জেলে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের প্রথম 2 মাসে পৃথক অভিযানে ভারতীয় কোস্টগার্ড, বাংলাদেশি ফিশিং বোট সহ 91 জেলেকে আটক করে। আজ দুপুরে কোস্টগার্ড বেইজ মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জেলেদের পরিবার পরিজন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 যাত্রী। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। কুষ্টিয়ার দৌলতপুরে 7 লাখ মানুষের জন্য নেই ফায়ার সার্ভিস স্টেশন। ফলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। এতে এখানকার কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঝুঁকির মুখে। তবে শিগগিরই স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। 469 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া দৌলতপুর উপজেলা 47 কিলোমিটার সীমান্ত ঘেরা এই জনপদে বাস করে 7 লাখেরও বেশি মানুষ। দিন দিন বাড়ছে মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু জানমালের নিরাপত্তায় নেই ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এখানকার মানুষ ও ব্যবসায়ীদের স্বপ্ন। আগুন নেভাতে ভেড়ামারা ও মিরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই শেষ হয়ে যায় সব। পুড়ে মরে গবাদি পশু, ঝরে তাজা প্রাণ। ফায়ার সার্ভিসের খুবই দরকার। অনেক সময় দেখা যায় অগ্নিকাণ্ড ঘটে, ওই এদিকে পুড়ে শেষ হয়ে যায়, তখনকার ফায়ার সার্ভিস এখানে আসি পৌঁছায়। দুঃখের বিষয় এইটাই যে ফায়ার সার্ভিস আস্তে আস্তেই আমাদের দুর্ঘটনাটা আরো বড় আকার, মহামারী আকার ধারণ করে। সংশ্লিষ্টরা বলছেন, স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় একটি পুকুর রয়েছে। গণপূর্তের সার্ভে শেষ হলেও পুকুর ভরাটের বাজেট না পাওয়ায় আটকে আছে কাজ। 22 সালের এই জমিটা বরাদ্দ করার পরেও আমরা দেখছি না পুকুরটা ভরাটও হচ্ছে না এবং ফায়ার সার্ভিসও হচ্ছে না। আমরা দৌলতপুরবাসী খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফায়ার স্টেশন চাই। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য নিয়োগপ্রাপ্তরা বর্তমানে কুষ্টিয়া স্টেশনে দায়িত্ব পালন করছেন। বাজেট বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা যাবে। স্থানীয় গণপূর্ত বিভাগ কর্তৃক এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এই এরিয়ার মধ্যে একটা বড় পুকুর আছে, এই পুকুর ভরাট করা প্রয়োজন। এটার বাজেটের বিষয়ে কিছুদিন আগে জুম মিটিংয়ে মহাপরিচালক মহোদয় কথা বলেছেন। হয়তো অতি শীঘ্রই আমরা এই বাজেটটা পেয়ে যাব। জমি সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে জানিয়ে দ্রুত অর্থ বরাদ্দের ব্যবস্থা করে কাজ শুরু করা হবে বলে জানান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য। যাতে ফায়ার সার্ভিসটা পূর্ণাঙ্গভাবে রূপ নেয়, তার জন্য আমি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে যাতে অত দ্রুত ফায়ার সার্ভিস এখানে ছাড়বে। আশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শততম দিন পার হলো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত। গেল 8 এপ্রিল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে উত্তেজনা থামেনি। হরমুজ প্রণালী এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে কয়েক দফার শান্তি আলোচনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের 100 দিন পূর্ণ হয়েছে রবিবার। হাজারো মানুষের প্রাণহানি, লাখো মানুষের বাস্তুচ্যুতি, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং কূটনৈতিক অচলাবস্থায় সংঘাতটি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। যদি একদিন এই পথ বন্ধ হয়ে এই যুদ্ধকে অপ্রীতিকর, অপ্রয়োজনীয় সংঘাত হিসেবে দেখছে মার্কিন জনগণ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য এই ইস্যুটি এখন রাজনৈতিক জয় পরাজয়ের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে অন্তত 3,593, ইরানে 3,468 এবং উপসাগরীয় দেশগুলোতে 29 জন নিহত হয়েছে। এছাড়া ইরানি হামলায় 26 জন ইসরায়েলি নাগরিক ও 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যুদ্ধে 10 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লেবাননের প্রায় 1/5 ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই ইরানে 3 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সংঘাতের শুরুতেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়।
11 ও 12 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনাও শেষ হয়েছে কোনো সমাধান ছাড়া। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের কারণে আলোচনা ভেস্তে যায়। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আরও গভীর প্রভাব ফেলবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় 100টি জাহাজ যাতায়াত করত। কিন্তু যুদ্ধ শুরুর পর 28 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত প্রণালীটি দিয়ে মাত্র 607টি জাহাজ চলাচল করেছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দেশের 8 বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-15 একাদশের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বরিশাল বিভাগ। আজ ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে রংপুর বিভাগকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম খান। টুর্নামেন্টে বরিশালের রাতুল ম্যান অব দ্য ফাইনাল, দেব মণ্ডল সর্বোচ্চ গোলদাতা এবং রংপুরের আরশ ইসলাম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরে কাজ করছে সরকার, ফের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে অপরাধ প্রবণতা কমে আসার দাবি। পুশিনের ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রতিবেশী দেশের আচরণে অসন্তোষ। এসএসসির ফলাফল 20 জুলাই স্কুল পর্যায়ে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকেই পরিবর্তিত পাঠ্য বই। এবং নারী শিশু নির্যাতন মামলায় হাইকোর্টের আলাদা বেঞ্চ গঠনে আইনজীবীদের সাধুবাদ। বিচার বিভাগে বাজেট বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদের নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে